ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওস্ট অফ টাইমস। এই লাইন দিয়ে শুরু হচ্ছে এক পাওয়ারফুল স্টোরি যা আমাদের নিয়ে যাবে দুই শহরে, লন্ডন আর প্যারিস। সেই সময় যখন আশা, যন্ত্রণা, বিদ্রোহ বাসা বাঁধছিল। 18th সেঞ্চুরিতে ফ্রান্সে যে সমস্ত রাজারা বা ধনীরা বাস করত, শাসন করত, তারা নিজেরা তো থাকতো আরামায়েশে, যেখানে গরিবরা প্রচুর সাফার করত। কিন্তু সেসবে ধনীদের কোনো রকম পরোয়া ছিল না। এই ব্যাপারটাই গরিবদের মনে রাগ তৈরি করে, আর সেখান থেকেই তৈরি হয় বিদ্রোহ, যা ফ্রেঞ্চ রেভলিউশন নাম পায়। এই সময় সাধারণ মানুষ নিষ্ঠুর সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রচুর ধনী লোকদের জেলে ভরে, গিলোটাইনের সাহায্যে মেরে দেয়। অপরদিকে ওই একই সময় ইংল্যান্ডের জীবনযাপন ছিল খুবই শান্তিপূর্ণ। তাই এই গল্প দুটো শহরে সেট করা হয়, ফ্রান্সের প্যারিস আর ইংল্যান্ডের লন্ডন, আর নাম রাখা হয় আ টেল অফ টু সিটিজ। এই গল্প ভালোবাসার, এই গল্প ত্যাগের, আবার এই গল্প দ্বিতীয় সুযোগেরও। ওয়েলকাম টু আ টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স। 18th সেঞ্চুরি ফ্রান্স। ডক্টর ম্যানেট একজন দয়ালু মানুষ, বাট তাকে এক অন্ধকার কারাবাসে বেস্টাইলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিনা অপরাধেই। তিনি সেখানে 18 বছর কাটান। এদিকে লন্ডনে লুসি ম্যানেট, ডক্টর ম্যানেটের মেয়ে, জানতো তার বাবা মারা গেছে। কিন্তু একদিন মিস্টার লরি লুসিকে বলে, মিস ম্যানেট, আপনার বাবা বেঁচে আছেন, ওনার আপনাকে প্রয়োজন। লুসি বলে, আমার বাবা বেঁচে আছেন, আমায় তার কাছে নিয়ে চলুন। লুসি প্যারিস যায়, বাবাকে খুঁজে পায়, কিন্তু এই বাবা সেই বাবা আর নেই। খুব কম কথা বলে, আপন মনে থাকে, সারাদিন জুতো তৈরি করে, কাউকে চিনতে পারে না, নিজের মেয়েকেও না। 18টা বছর জেলের বন্দি থেকে ডক্টর ম্যানেট ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কিন্তু লুসি হাল ছাড়ল না। সে তার ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তার বাবাকে সুস্থ করল। লন্ডনে ফিরে এসে লুসি আর তার বাবা নতুন জীবন শুরু করলো। প্রচুর মানুষ লুসিকে তার দয়া আর সুন্দরতার জন্য প্রশংসা করলো, কিন্তু তাকে ভালোবেসে ফেলল দুজন, চার্লস ডার্নি আর সিডনি কার্টন। চার্লস ডার্নি ছিল একজন ভালো মানুষ, বাট তার ছিল এক গোপন অতীত। অপরদিকে সিডনি কার্টন একজন একাকী, দুঃখিত এক লয়ার, যে প্রচুর ড্রিঙ্ক করত, কিন্তু তার মনের অনুভূতিগুলোকে গোপন রাখত। একদিন কার্টন লুসিকে বলে, আমি হয়তো একজন ভালো মানুষ নই, কিন্তু আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি, বা যাদেরকে তুমি ভালোবাসো তাদের জন্য আমি সব কিছু করতে পারি। লুসি ডার্নিকে বিয়ে করে, কিন্তু ডার্নি তার এক ভয়ঙ্কর সত্যি গোপন রেখেছিল। সে নিষ্ঠুর ফ্রেঞ্চ এভারমন পরিবারের সদস্য। এই পরিবার একসময় ফ্রান্সের নিরীহ মানুষদের ওপর খুব অত্যাচার করেছে, কিন্তু ডার্নি তেমন ছিল না। তাই সে তার পরিবারকে ত্যাগ করে একটা সুন্দর জীবন কাটানোর আশায়। কিন্তু বর্তমানে তার অতীত তার জন্য অপেক্ষারত। সে ডক্টর ম্যানেটকে কথা দিয়েছিল যে বিয়ের আগেই সে তার এক গোপন সত্যি শেয়ার করবে। সব সত্যি শুনে ডক্টর ম্যানেট চুপ হয়ে যায়, কিন্তু লুসিকে কিছু বলে না। ভিতরে ভিতরে মানসিকভাবে ভেঙে পড়ে, আবার আগের মতো নিজের ঘরে বসে জুতো তৈরি করে। কিন্তু 9 দিন পর আবার ঠিক হয়ে যায়। তিনি বুঝতে পারেন যে ডার্নি বাকিদের মতন নয়। এভারমন ফ্যামিলির নাম শুনে তিনি কেন ভেঙে পড়েছিলেন জানো? এই পরিবারের জন্যই তার 18 বছরের জেল। তখন ডক্টর ম্যানেট একজন যুবক ডাক্তার। একদিন তার কাছে দুজন আসে, এক মৃতপ্রায় মহিলাকে নিয়ে আর তার এক আহত ভাইকে নিয়ে, যাকে তারা দুজন মিলে অ্যাবিউজ করেছিল। আর এই দুজন হলো এভারমন ব্রাদার্স। ডক্টর ম্যানেট তাদের ক্রুয়েলটি দেখে রিপোর্ট করবে ঠিক করে, কিন্তু এভারমন ফ্যামিলি তাকে সাইলেন্ট করে দেয়, তাকে 18 বছরের জন্য জেলে ভরে দেয়। বর্তমানে ফ্রান্সের গরিব লোকজন বিদ্রোহ শুরু করেছে। ধনীদের জেলে ঢোকানো হচ্ছে, প্রচুর মানুষদের গিলোটাইনের সাহায্যে মেরে ফেলা হচ্ছে। ম্যাডাম ডিফাজি বলছেন, আমরা ক্ষমা করব না, আমরা ক্ষমা করব না। ইনি হলেন বিদ্রোহীদের মধ্যে একজন, যার পরিবারও অত্যাচারের শিকার। একদিন ডার্নি একটা চিঠি পায়। চিঠিতে তার পুরনো চাকর তার কাছে হেল্প চাইছে। ডার্নি তাই প্যারিস যায়, কিন্তু একজন ধনী হওয়ার কারণে, নিজের পরিচয় পাবলিক হওয়ার কারণে তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এই খবর শুনে লুসি, তার বাবা আর লুসি আর চার্লসের মেয়ে ফ্রান্স চলে যায় চার্লসকে বাঁচাতে। ডক্টর ম্যানেট যেহেতু অনেক বছর জেলে ছিল বিনা অপরাধে, তাই বিদ্রোহীদের
ডক্টর ম্যান্টের ওপর একটু সহানুভূতি ছিল। ডক্টর ম্যান্টের অনুরোধে তারা চার্লসকে রেহাই দেয়। ফর আ মুমেন্ট তারা ধরে নেয় চার্লস ছাড়া পেল। কিন্তু ঠিক সেই সময় একটা চিঠি আসে। ম্যাডাম ডিফার্জি এক পুরনো চিঠি খুঁজে পায়, যা বহু বছর আগে ডক্টর ম্যানেটের লেখা ছিল, যা তিনি বন্দিদশায় লিখেছিলেন। চিঠিতে এভারমন ভাইদের কথা লেখা ছিল, যা এক দরিদ্র পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, সেই পরিবারের মেয়েটিকে অত্যাচার করেছিল, আর সেই মেয়েটি আর কেউ নয়, ম্যাডাম ডিফার্জির বোন। ম্যাডাম ডিফার্জি বলেন এর দাম এভারমনদের দিতেই হবে, ডার্নিকে মরতেই হবে। ডার্নিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। লুসি ভেঙে পড়ে। কিন্তু সেই সময় চুপি চুপি সিডনি কার্টন প্যারিস পৌঁছায়। সে এখনো লুসিকে ভালোবাসে। সে ভালো কিছু করার এক সুযোগ পায়, সামথিং গুড, সামথিং ব্রেভ। এখানে এক টুইস্টও আছে। সিডনিকে দেখতে অবিকল চার্লস ডার্নির মতো। কার্টন বলে ওকে নিয়ে যাও, আমি থাকবো ওর জায়গায়। সিডনি কার্টন নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় যাতে লুসি, ডার্নি আর তাদের মেয়ে সুখে স্বাধীনভাবে বাঁচতে পারে। যখন সে গিলডরাইনের দিকে যাচ্ছিল হাসতে হাসতে, তার মনে চলছিল একটাই কথা, সে লুসিকে ভালোবেসে কিছু তো করেছে। কার্টন বলে আমার জীবনে আমি যা কিছু করেছি বা লুসির জন্য আমি যা কিছু করতে পারতাম, এর থেকে ভালো হয়তো কিছুই করতে পারতাম না। ডার্নি বেঁচে যায়, লুসি বেঁচে যায়, ডক্টর ম্যানেট শান্তি পায়। আর সিডনি কার্টন, যে একসময় একাকী ছিল, মদ্যপ ছিল, সে এখন একজন নায়কে পরিণত হয়। তার ত্যাগ আমাদেরকে বুঝিয়ে দেয় যে দ্য মোস্ট ফরগটেন সোল ক্যান শাইন লাইক আ স্টার, মনে শুধুমাত্র ভালোবাসা, আশা আর সাহস নিয়ে।